বহুদিন পরে তোমাদের সামনে আসলাম। ইদানিং সকালবেলা নাস্তা বানাতে অনেক কষ্ট হয়, ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যায়। সকিনাকে দিয়ে বাচ্চা রাখার ট্রলি বের করে নিচ্ছি। এগুলোতে আসলে 6 মাস পর্যন্ত বাচ্চাদেরকে শুইয়ে রাখা যায়, এরপরে আর বাচ্চাদেরকে শুইয়ে রাখা যায় না। শীত চলে এসেছে, তাই বাচ্চাদের কাপড়চোপড়গুলো বের করে নিচ্ছি। কিছু পুরুষ মানুষ এরকম থাকে, নিজে বেশি বুঝে, অন্যের বুঝটাকে দাম দেয় না, পরে বাস নিজেই খায়। আসলে বাবুকে ট্রলিতে নিয়ে ঘোরালে দেখতে অনেক ভালো লাগে। বাবুর আব্বুর হয়তোবা ওই সময় মনটা গলে গিয়েছিল। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বহুদিন পরে তোমাদের সামনে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল 11টা বাজে। সকালে নাস্তার জন্য পাস্তা রান্না করতেছি। পাস্তা রান্না করার মাঝখানেই বাবু ঘুম থেকে উঠে গিয়েছে, উঠেই কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। তাই ওকে কোলে নিয়ে কিচেনে চলে আসলাম। সায়রা ঘুমিয়ে আছে, ওকে জাগায়নি। এমনিতেই ও সারাদিন বাচ্চাকে কোলে রাখে, বেচারির অনেক কষ্ট হয়। জায়ান তো বাবুকে কোলে নিতে পারে না। জায়ানকে কোলে দিলে বাবু উল্টো আরও বেশি কান্নাকাটি শুরু করে দেয়, আর জায়ানও বিরক্ত হয়। সায়রা অবশ্য বিরক্ত হয় না, কিন্তু ছোট মানুষ বেশিক্ষণ কোলে রাখলে ওর হাতে ব্যথা করে, ও তো অনেক সময় বিরক্ত হয়ে যায়, তাই না? কিন্তু আমার কিছু করার থাকে না, কারণ বাচ্চাকে কোলে না নিলে ও অনেক বেশি কান্নাকাটি করে। এদিকে আমার সংসারে কাজকর্ম করা লাগে, তাই বাধ্য হয়ে সায়রাকে কোলে রাখতে হয়। ইদানিং সকালবেলা নাস্তা বানাতে অনেক কষ্ট হয়, ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যায়। যাও একটু ঘুম থেকে উঠি, বাচ্চার জন্য তাও উঠতে পারি না। ওকে দুধ খাওয়াতে গেলে আরও বেশি দেরি হয়ে যায়। তার উপরে শীত চলে এসেছে, এখন ভোর হলেই একটু শীত করে, তখন একটু কাঁথা গায়ে দিয়ে আরও বেশি ঘুমাতে ইচ্ছা করে। এইদিকে বাবুর আব্বু প্রায় সময় না খেয়ে অফিস চলে যায়, আর অফিস যাওয়ার পরে ওনার আর সকালবেলা খাওয়া হয় না। কাজের চাপ এত বেশি থাকে যে পরে আর সকালে নাস্তা করা হয় না। তাছাড়া আমি ঘুম থেকে ওঠার পরপরই সাউদা ঘুম থেকে উঠে যায়। ও ঘুম থেকে উঠেই কান্নাকাটি করা শুরু করে দেয়। তাড়াতাড়ি করে ওকে দুধ বানিয়ে খাওয়াতে হয়। এগুলো করতে আরও বেশি সময় লেগে যায়। এদিকে বাবুর আব্বু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে অফিস চলে যায়। ওই সময় আমি আসলে তাড়াহুড়া করে তেমন কিছু করতে পারি না। তাই ঠিক করেছি সকিনাকে দিয়ে রুটি বানিয়ে রাখবো, মানে আরও এক কাজ বেশি করাবো। কিন্তু সকিনা তো সকালবেলা আসতে পারবে না, ও তো বিকালে আসে। এখন বাধ্য হয়েই ওকে দিয়ে বিকালবেলা রুটি বানিয়ে নিতে হবে। রুটি বানিয়ে হালকা সেকে রাখবো, সকালবেলা বাবুর আব্বুকে ভেজে দিব। এছাড়া তো আর কোনো উপায় নেই। তাছাড়া সকালবেলা 8টার পর থেকেই গ্যাস থাকে না, গ্যাস অনেক কম থাকে। ওই কম গ্যাসে দ্রুত সময়ে বাবুর আব্বুকে নাস্তা বানিয়ে দেওয়া সম্ভব হবে না। সকিনাকে দিয়ে বাচ্চা রাখার ট্রলি বের করে নিচ্ছি। সাউদা হওয়ার পরে এই ট্রলিটা কিনেছিলাম। আমার খুব শখ ছিল আমার বাচ্চাকে আমি ট্রলিতে নিয়ে ঘোরাবো, কিন্তু জায়গা কম থাকার কারণে ট্রলি আর কেনা হয়নি। জায়ান হওয়ার পরে অনেক জায়গা ছিল, ওই সময় আসলে ট্রলি কেনার জন্য আগ্রহ হয়নি। সায়রা হওয়ার পরে একটু আগ্রহ হয়েছিল, কিন্তু কিনতে পারিনি। এরপরে পুরো ঘরে ফার্নিচার হয়ে গেছে, তারপরে আর কেনা হয়নি। তাছাড়া সায়রা বড়ও হয়ে গিয়েছে। এগুলোতে আসলে 6 মাস পর্যন্ত বাচ্চাদেরকে শুইয়ে রাখা যায়, এরপরে আর বাচ্চাদেরকে শুইয়ে রাখা যায় না, কারণ ওরা অনেক বেশি লাফালাফি শুরু করে দেয়। জায়গা না থাকার কারণে ট্রলিটা আর কেনা হয়নি। কিন্তু পরে একসময় ভাবলাম আমার নিজের শখ আমাকেই পূরণ করতে হবে, কারণ আমার কাছে অনেক বেশি আফসোস লাগে যে আমি ট্রলি কেন কিনলাম না। জায়গা কম থাক সমস্যা নেই, তারপরও আমি যে কিছুদিনের জন্য হলেও বাচ্চাকে ট্রলিতে শুইয়ে ঘুরিয়েছি, ওকে ট্রলিতে করে পুরো ঘর ঘুরে বেরিয়েছি, এটা ভাবতেই তো অনেক ভালো লাগবে, তাই না? হোক সেটা কম জায়গা বা কম সময়ের জন্য,
তারপরও নিজের শখটা পূরণ করা হবে। এই কারণেই প্ল্যান করে রেখেছিলাম যে সাওদা হওয়ার পরে আমি একটা ট্রলি কিনবো। যেভাবেই হোক আমি একটা ট্রলি কিনবই। কিন্তু বাবুর আব্বু রাজি হচ্ছিল না, কারণ জায়গা অনেক কম। এত বড় ট্রলি কিভাবে রাখবো, কীভাবে বাচ্চাকে নিয়ে ঘোরাবো, এটা ভেবেই উনি রাজি হচ্ছিল না। আমার আবার একটা সমস্যা আছে, কোনো কিছু কেনার ভূত মাথায় চাপলে সেটা না কিনে আমি দম নেই না, যার কারণে বাবুর আব্বুর কাছে এটা নিয়ে অনেক বকা শুনতে হয়। সাওদা হওয়ার পরে আমার আপারা এবং আমার বড় ভাবি আমাকে টাকা দিয়েছিল ওর জন্য জামাকাপড় কেনার জন্য। আমি ওর জন্য জামাকাপড় না কিনে এই ট্রলিটা কিনেছিলাম। আসলে জামাকাপড় অনেক ছিল, আমিও কিনেছিলাম এবং অনেকে গিফটও করেছিল, যার কারণে জামাকাপড় আর কেনা হয়নি। এই ট্রলিটা বাসা আনার পর তো বাবুরাবু খেপে আগুন হয়ে গিয়েছিল, অনেক চিল্লাচিল্লি করেছিল। তারপরে কয়েকদিন পরে সব ঠিক। আসলে বাবুকে ট্রলিতে নিয়ে ঘোরালে দেখতে অনেক ভালো লাগে। বাবুর আব্বুর হয়তো বা ওই সময় মনটা গলে গিয়েছিল। বাবু যখন ট্রলিতে শুয়ে থাকে তখন সে একদম কান্না করে না, চুপ করে শুয়ে থাকে। সাওদা যখন 3 মাস তখনই ট্রলিটা কিনেছিলাম। ট্রলিটা কেনার পরে 6 মাস পর্যন্ত ও এখানে শুয়েছিল। তারপরে ওকে আর এখানে শোয়াতে পারিনি, কারণ এখানে শোয়ালেই ও খুব কান্নাকাটি করতো। শীত চলে এসেছে, তাই বাচ্চাদের কাপড় চোপড়গুলো বের করে নিচ্ছি। এই বড় কন্টেনারে ছোটো বাচ্চা কাপড় চোপড় আছে। তোমরা আমার সেই ব্লগটি দেখেছো কিনা জানি না, যে ব্লগে আমি মনের ভুলে এটা বের করে রেখেছিলাম। ভেবেছিলাম এখানে ছোটো বাচ্চা কাপড় চোপড় আছে। এখানে ছোটো বাচ্চা কাপড় চোপড় ঠিকই আছে, কিন্তু সেটা শীতকালের জন্য আছে, গরমকালের জন্য কোনো কাপড় চোপড় এখানে ছিল না। এই কন্টেনারটা অনেক বড় আর ভারী ছিল, যার কারণে সকিনা এটাকে নিয়ে নামাতে পারছে না। আমি বললাম থাক, তোমাকে আর নামাতে হবে না, বাবুর আব্বু আসলে এটা নামিয়ে নিব। জানি না কবে নামানো হবে, কারণ ওনাকে বললে আর সেই কাজটা সহজে করা হয় না। উনি করব বলে আর করে না, এদিকে সময় পার হয়ে যায়। বেডরুমে আলমারির উপরে এই ব্যাগে বড় বাচ্চাদের কাপড় চোপড় আছে, এইটাকে নামিয়ে নিচ্ছি। এই বড় ব্যাগটা সকিনা নামাতে পারছে না, এটাও বাবুর আব্বুকে দিয়ে নামাতে হবে। কবে যে নামানো হবে আল্লাহই জানে। এইটার ভিতরে জায়ান সারার শীতের কাপড় চোপড় আছে। সকিনাকে দিয়ে এটা ভালোভাবে মুছিয়ে নিচ্ছি। যদিও এটার উপরে প্লাস্টিক ছিল, তারপর অনেক ময়লা হয়ে গিয়েছে। আপুরা এবং ভাইয়েরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিয়েছো, ওদের সবাইকে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা। তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো আপুরা, আমাকে সব সময় সাপোর্ট করে যেও। ফেসবুক এবং টিকটক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকো। লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায়, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। 2-3 বছর ধরে এখানে বাচ্চাদের কাপড় চোপড় রাখি। শীত আসলে এখান থেকে কাপড় চোপড় বের করে নেই, আবার শীত চলে গেলে কাপড় চোপড় ধুয়ে এখানে রেখে দেই। শীত যেহেতু কম আসে, তাই পাতলা কাপড় চোপড়গুলো বাচ্চাদেরকে পরাবো, যেগুলো কলার ছাড়া। আর যেগুলো একটু মোটা আসে এগুলো রেখে দিব, এগুলো পরে শীত বেড়ে গেলে তখন পরাবো। জায়ানের কাপড় চোপড়গুলো ছোটো হলে সারাকে পরিয়ে দেই, কিন্তু জায়ানের জন্য আলাদা করে কাপড় চোপড় কিনতে হয়, কারণ প্রতি বছর তো ওরা একটু করে লম্বা হয়। সায়রা অনেক বেশি এক্সাইটেড কাপড় পরার জন্য, ও তো পারে না সবগুলো কাপড় বের করে নেয়। যে কাপড় চোপড়গুলো সারা ছোট হয় ওগুলো আবার সাওদাকে পরাই, যদি পরানো যায়। গত বছরে ওদের জন্য কোনো শীতের কাপড় কেনা হয়নি, কিন্তু এবারে কিনতেই হবে। জায়ানের জন্য শীতের কাপড় কিনতেই হবে, কারণ এই গেঞ্জিগুলো এখন আর জায়ানের গায়ে লাগবে না, এগুলো অনেক ছোট হয়ে গিয়েছে। গতবারে বাবুর আব্বু কিনবে বলে আর কেনা হয়নি, এবারে আর তাকে ছাড়ছি না। এবারে শীতের কাপড় কিনে দিতেই হবে, না দিলে তার খবর আছে। ওনাকে দিয়ে কাপড় কেনালেও সমস্যা। উনি কাপড় কিনে নিয়ে আসলে দেখা যায় কাপড়টা হয়তো বা একটু বড় হয়ে গিয়েছি,
আর নয়তোবা একটু ছোট হয়ে গিয়েছে। উনি প্রায় সময় এরকম করে, কখনোই ঠিক মাপে কাপড় কিনাতে পারে না। মার্কেটে যাওয়ার সময় আমি বলি, জায়নের একটা কাপড় নিয়ে যাও, ওটার মাপ দেখে কাপড় নিয়ে আসবে। উনি বলে, না না লাগবে না, আমি সব বুঝি, তোমাকে বলতে হবে না। এত বোঝা বুঝে যে কোনোবারেই ঠিকভাবে কাপড় চোপড় কিনে আনতে পারে না, সবসময় গমি করে বসে। কিছু পুরুষ মানুষ এরকম থাকে, নিজেই বেশি বুঝে, অন্যের বুঝটাকে দাম দেয় না, পরে বাস নিজেই খায়। আমার স্বামী হচ্ছে ঠিক সেরকম একটা মানুষ, বাস খাবে তারপরও আমাকে কিছু বলবে না। আমি কিছু বললে উল্টো আমাকে দোষারোপ করে, তাই আর কিছু বলি না। তার পছন্দ মতো সে কিনে নিয়ে আসে, যদি সেরকমভাবে না হয় আমি পরে গিয়ে কিনে নিয়ে আসি। কী আর করা বলো। ছোটো বাবুকে ট্রলিতে শুয়ে দিয়েছি, দেখো সে কীভাবে চুপটি করে শুয়ে আছে। কিন্তু একটা সমস্যা হয়ে যায়, ট্রলিতে বাবুকে শোয়ালেই জায়ান সাহেরা ট্রলি নিয়ে ঘোরার জন্য অস্থির হয়ে যায়। কে ট্রলি নেবে, কে বাবুকে ঘোরাবে, এটা নিয়ে ওদের মধ্যে যুদ্ধ চলে। সাউদার সময়ও ওরা এরকম করেছিল। সাউদাকে ঠিকমতো ট্রলিতে শোয়াতেও পারিনি, ওদের জ্বালায় অস্থির হয়ে গিয়েছি আমি। এখন তো আবার আরও একজন যোগ হয়েছে, সাউদা মামনি। দেখো ঘরের মধ্যে জায়গা নেই, কত চিপাচাপা জায়গা, এর মধ্যে বাচ্চাকে নিয়ে যাচ্ছি ট্রলি দিয়ে। বাচ্চাকে ট্রলিতে শোয়ার পরে ও একটু নিচে দিকে ঝুঁকে গেছে, তাই সকিনা বলল ওর পিঠের নিচে মোটা খেতা বেশি দিতে। এভাবে শুতে ওর কষ্ট হচ্ছে, তাছাড়া এভাবে শুলে ওর কোমরটা বাঁকা হয়ে যাবে। পিঠের নিচে কাঁথা দিলে সে একদম সোজা হয়ে শুয়ে থাকবে, নিচু হবে না আবার উঁচুও হবে না। তাই একটা খেতা মোটা করে ওর পিঠের নিচে বিছিয়ে দিয়েছি। দেখো এখন সে মাথা থেকে পা পর্যন্ত একদম সোজা হয়ে শুয়ে আছে, নিচের দিকে ঝুঁকে যাচ্ছে না। সাউদার সময় ওকে এভাবে শোয়ায়নি, কারণ তখন ও একটু বড় ছিল, তখন এত বেশি উঁচু নিচু মনে হতো না। ট্রলিতে শোয়ার পরে বাবুর আব্বু ওর মাথার নিচে একটা খেতা মোটা করে বিছিয়ে দিত, তাহলেই হয়ে যেত, আর কোনো সমস্যা হতো না। আজ এইটুকুই। আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে, সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।